কড়া নিরাপত্তায় যুক্তরাজ্যে চলছে আগাম নির্বাচনের ভোট। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি। গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ নিয়ে হাইকোর্টে মওদুদের রিট, সরকারের কোনো হাত নেই দাবি ওবায়দুল কাদেরের। সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের, সরকারের বিরুদ্ধে হেফাজতকে আশকারা দেওয়ার অভিযোগ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোরের পথে ভারত, টিকে থাকার লড়াইয়ে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24-এ। দর্শক, সিলনটি সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি শান্তা শার্লিন। বিজলি কেবল সঠিক মানে কেবল, ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। শুরুতেই ব্রিটেন নির্বাচনের খবর। যুক্তরাজ্যে আগাম নির্বাচনে ভোট চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় এই ভোট, চলবে রাত 10টা পর্যন্ত। প্রথম 7 ঘন্টায় ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মধ্যবর্তী এই নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাজ্য জুড়ে। আজও আটক করা হয়েছে 3 জনকে। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার 4,76,00,000 লাখ। এর মধ্যে আগে ভাগে পোস্টে ভোট পড়েছে 16.4 ভাগ। প্রার্থী রয়েছেন 3,300-র কিছু বেশি, যার মধ্যে নারী প্রার্থী 29 ভাগ। বৃহস্পতিবার নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন কনজারভেটিভ প্রার্থী থেরেসা মে আর লেবার প্রার্থী জেরেমি করবিন। এবারে নির্বাচনে মূল এজেন্ডা ব্রেক্সিট ইস্যু হলেও সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাধান্য পাচ্ছে জাতীয় নিরাপত্তা। আমি মনে করি না আগের নির্বাচনগুলোর সাথে এই নির্বাচনের কোনো পার্থক্য আছে। তবে এই নির্বাচনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভোট চলা, অর্থাৎ আমি মনে করি নিরাপত্তাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা রাখি আমরা নিরাপদেই আছি, তবে কতটুকু তা জানি না। শুধু নিরাপত্তাই নয়, চাকরির শেষ সময়ে আমি আমার অবসর ভাতা, স্বাস্থ্য বীমা, শিক্ষা ভাতা প্রভৃতি পাবো কিনা সেটাই এখন সবচেয়ে উদ্বিগ্নের বিষয়। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইড। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইড। দর্শক, ব্রিটেনের নির্বাচনের সবশেষ খবরাখবর জানতে এবার চলে যাচ্ছি আমরা প্রোগ্রাম স্টুডিওতে সহকর্মী সারওয়ার সুমনের কাছে। শান্তা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই নির্বাচন একটি আগাম নির্বাচন। এই নির্বাচন হবার কথা ছিল 2020 সালে, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে অনেকটাই অবাক করে দিয়ে, সবাইকে অবাক করে দিয়ে কিন্তু এই আজকের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আজকের নির্বাচন কিন্তু নানা কারণে কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা আপনি জানেন যে এই ব্রেক্সিট ইস্যু নিয়ে, যে ব্রেক্সিট ইস্যুতে আমরা যেটি দেখেছি, যে ব্রেক্সিট ইস্যুতে যখন কিনা থেরেসা মে বলছিলেন যে এই ব্রেক্সিট ইস্যুতে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর আসলে ইংল্যান্ডের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এটি নিয়ে যখন একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল, তখন নিজের দল এবং সবকিছুতে তখন একটি যুক্তরাজ্য সহ সব রকম যে ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশাগুলো কিন্তু কাটিয়ে ওঠাতেই কিন্তু কনজারভেটিভ দল যে একটি পদক্ষেপ নিয়েছিল, তার সেই পদক্ষেপের অংশ কিন্তু এই আজকের নির্বাচন। তো আমরা আজকের নির্বাচনগুলি যে আমরা নজর রাখতে গিয়ে আমরা যেটি দেখেছি যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু আমরা পেয়েছি। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসে আসলে কতটুকু বাস্তব চিত্র যে ভোটের মাঠে কিরকম সেটি আমরা জেনে নেব। আমাদের লন্ডন প্রতিনিধি আশিক মাহমুদ আছেন। লন্ডন প্রতিনিধি আশিক মাহমুদের কাছে আমরা জানবো ভোটের বিস্তারিত। আশিক, 7 ঘন্টা পেরিয়ে গেছে, আসলে আপনি কেমন দেখছেন? আপনি সকালে যেটি বলছিলেন যে ভোটারদের উপস্থিতি অন্যান্য বারের চেয়ে কিন্তু এবারে একটু বেশি দেখা যাচ্ছে, তো আমাদেরকে একটু সার্বিক চিত্রটা একটু বলবেন। এবারে পোস্টাল ভোট পড়েছে প্রায় 16%, ফলে এখন গত নির্বাচনে সম্পূর্ণভাবে ভোট পড়েছিল প্রায় 66.4% ভোট। ফলে আপনি যদি 16% বাদ দেন, এখনো প্রায় 50-55% ভোটের অপেক্ষা করছে ভোট কেন্দ্রগুলো। এখনো পর্যন্ত সকাল 7টা থেকে নর্মালি যেটা
হয় এর আগের যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচন আমরা যখন কভার করেছি তখন দেখেছি যে আসলে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ঠিক বড় আকার মাত্রায় থাকে না। কিন্তু এবারের নির্বাচন একটু একটু ভিন্ন রকমের মনে হচ্ছে, কারণ সকাল 7টা থেকে আমরা দেখেছি ভোট কেন্দ্রে প্রচুর ভোটাররা যাচ্ছেন এবং ভোট দিয়ে আসছেন। যদিও বাংলাদেশের মতন ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন হয় না, কারণ হচ্ছে এই দেশে প্রায় 15 ঘন্টা ভোট গ্রহণ চলে, রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সকাল 7টা থেকে শুরু হয়ে এবং এরপরেই ভোট গণনা শুরু হবে। ফলে এবার নির্বাচন একটু ব্যতিক্রম মনে হচ্ছে, 1 আর 2 নম্বর বিষয় হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষত অভিবাসী মানুষের একটি বড় আশঙ্কার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার জায়গাটি হচ্ছে যে যদি লেবার ক্ষমতায় আসে জেরেমি করবিনের নেতৃত্বে, তাহলে জেরেমি করবিন স্পষ্টভাবেই তার ইশতেহারে প্রকাশ করেছেন এটি হবে একটি অভিবাসী বান্ধব পরিবেশের দেশ, এবং তিনি যুদ্ধ বিরোধী একটি রাষ্ট্র কাঠামোর কথা বলছেন, সামাজিক বন্ধন এবং সামাজিক যেই সেফটি নেটের কথা বলছেন, সেই সবকিছু মিলে অভিবাসীরা এটিকে খুব সম্ভাবনা দেখছেন। কিন্তু একই সাথে নানান জরিপ যে বলছে যে কনজারভেটিভ পার্টি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আমরা জানি যে গেল 3 সপ্তাহের ব্যবধানে কিন্তু বড় দুটি সন্ত্রাসী হামলা আমরা দেখেছি যুক্তরাজ্যে। তো এই সন্ত্রাসী হামলার কোনো প্রভাব কি এই আজকের ভোটে পড়েছে কিনা, আপনার চোখে পড়েছে কিনা, কিংবা সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটা আপনি কেমন দেখছেন? সুমন, আপনি ঠিকই বলেছেন, এখানে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার একটি বড় প্রভাব খুব সম্ভবত ভোটে পড়ছে। কারণ হচ্ছে যে এই সন্ত্রাসী হামলা, লন্ডন ব্রিজে যে সন্ত্রাসী হামলা, সেই সন্ত্রাসী হামলা ঠিক আগের দিন এখানকার যে প্রভাবশালী জরিপ সংস্থা ইউগোভের জরিপে বলা হচ্ছিল কনজারভেটিভ এবং লেবারের মধ্যে পার্থক্য হচ্ছে 3 পয়েন্টের, অর্থাৎ লেবার কনজারভেটিভ থেকে মাত্র 3 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে। কিন্তু এই সন্ত্রাসী ঘটনার পরেই আজকে ইউগোভের যে জরিপ, সেই জরিপ বলছে প্রায় 7 পয়েন্টে পিছিয়ে আছে লেবার। ফলে ধারণা করা হচ্ছে যে এটি একটি ভালো প্রভাব ফেলছে। যদি ভোটাররা তরুণ, বিশেষত তরুণ ভোটাররা ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেয়, তাহলে মনে করা হচ্ছে পাশাদান উল্টে যেতে পারে, লেবার ক্ষমতায় আসতে পারে। কারণ তরুণদের মাঝে বলা হচ্ছে জরিপগুলোতে 50 বছরের নিচে, 40 বছরের নিচে এই সম্প্রদায়ের মানুষরা বেশি আকারে ভোট দিবে জেরেমি করবিনকে। ফলে স্বাভাবিকভাবেই আপনাকে আমি বলতে চাই যে এই নির্বাচনে সন্ত্রাসী যে হামলা গত 2 মাসে 3টি সন্ত্রাসী হামলা, তার প্রভাব পড়েছে বিশেষত শেষ যে লন্ডন ব্রিজে। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এতক্ষণ ভোটের সার্বিক চিত্র সম্পর্কে জানালেন। ভোট গ্রহণ চলবে আসলে আমরা আরো লম্বা সময় ধরে, বাংলাদেশ সময় রাত 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একটু জানিয়ে রাখি যে 4,69,00,000 ভোটার কিন্তু আজ তাদের 650 জন জনপ্রতিনিধি নির্বাচন করছেন। তো এটি বাংলাদেশ সময় রাত 3টা পর্যন্ত চলবে এবং আগামীকাল দুপুর নাগাদ আসলে বোঝা যাবে শেষ হাসিটা কে হাসছেন, থেরেসা মে নাকি জেরেমি করবিন। সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং আমরা নিশ্চয়ই আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখন চলে যাচ্ছে নিউজ স্টুডিওতে। সুমন, ধন্যবাদ আপনাকে। ব্রিটেনের আগাম নির্বাচনের খবরাখবর প্রোগ্রাম স্টুডিও থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সার্ভার সুমন। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দর্শক, এবার আমরা যাব ওয়েলস থেকে সরাসরি যোগছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। দর্শক, আমরা এ বিষয়ে আমরা পরবর্তীতে যাব, তার সাথে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আমরা যাচ্ছি এবার অন্যান্য খবরে। প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতে যাতে কোনো অনিয়ম দুর্নীতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক আবাসিক ফ্ল্যাট এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবিত তালাইমারি চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি উচ্ছেদের বৈধতা নিয়ে করা রিটের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। তবে কবে পরবর্তী শুনানি হবে তা ঠিক করেননি আদালত। গতকাল বিকেলে গুলশানের বাড়িটিতে উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। সঙ্গে সঙ্গে বাড়িটির বাসার পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। উচ্ছেদ নিয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মওদুদ আহমদ বলেন, পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা, প্রয়োজনে আরও আইনি লড়াই করার কথা জানিয়েছিলেন তিনি। এছাড়া রাজউকের এমন উচ্ছেদ অভিযানকে বেআইনি ও নোংরা রাজনৈতিক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মওদুদ আহমদ। এই রিট পিটিশন এখানে কোনো মতেই চলতে পারে না। তাই আমার এই সমস্ত কথা শুনে, আর যেহেতু বিস্তারিত শুনতে হবে,
হাইকোর্ট বিভাগ এই মামলাটি আজকে কোনো রকম আদেশ দেননি। এটা আদালত খুললে এটা শুনানি হবে মর্মে তারা মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বিএনপি নেতা মওদুদ আহমদকে উচ্চ আদালতের রায়েই বাড়ি ছাড়তে হয়েছে। এর পেছনে সরকারের কোনো হাত নেই। আজকে দুপুরে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, শুধু মওদুদই নয়, একইভাবে খালেদা জিয়াকেও বাড়ি ছাড়তে হবে। 30 বছর ছিলেন, সেটা সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। আইনি লড়াইতে আপনি হেরে গেছেন। বেগম জিয়াকেও বাড়ি দিতে হয়েছে, আপনাকেও বাড়ি ছাড়তে হয়েছে। এটার জন্য সরকারের দোষ। বনানীর 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আলা। এতে অভিযুক্ত করা হয়েছে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিব, নাইম আশরাফ, শাফাতের দেহরক্ষী ও গাড়ি চালক। চার্জশিটে 47 জনকে সাক্ষী করা হয়েছে। শুনানি হতে পারে আগামী 19 জুন। মানবাধিকার কর্মী সুলতানা কামালকে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রতিবাদ সভার বক্তারা। আজকে দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানে নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সরকার হেফাজতে ইসলামকে আশকারা দিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীকে শক্তিশালী করছে। এই পরিস্থিতিতে প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হতে না পারলে মুক্তিযুদ্ধে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা তাদের। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে মানবাধিকার কর্মী সুলতানা কামালের দেয়া এই বক্তব্য নিয়ে চলছে বিতর্ক। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে তার বিরুদ্ধে নানা হুমকিও দেন হেফাজতে ইসলামের নেতারা। সুলতানা কামাল রাজপথে নেমে দেখো, হাড্ডি গোশত রাখা হবে না। এই প্রেক্ষাপটে সুলতানা কামাল সহ প্রগতিশীল নাগরিকদের হত্যা হামলার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় নাগরিক সমাজের ব্যানারে। এতে বক্তারা বলেন, সুলতানা কামালের ওই বক্তব্য বিকৃত করা হচ্ছে। সুলতানা আপার নামে যে মিথ্যা প্রচার হচ্ছে, তাদের যারা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি। প্রতিবাদ করতে হবে এবং প্রতিহত করতে হবে, শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে এবং দেশের বাইরে। আলোচকদের অভিযোগ, প্রগতিশীল সমাজ ও হেফাজত ইস্যুতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার শামিল। কওমি মাদ্রাসার স্বীকৃতি সরকারের সবচেয়ে বড় ভুল বলে মন্তব্য করেন তারা। এই হেফাজত আশকারা দিয়েছে কারা? কওমি মাদ্রাসার স্বীকৃতি দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো ভুল পদক্ষেপ নিয়েছেন, এই তার তিনি বললেন যে গণজাগরণের সম্পর্কে দেখো যে তারা বিপক্ষ নেমে ঠিক করুক, মারামারি করুক রাস্তায়। একজন প্রধানমন্ত্রী তো এই ধরনের কথা বলা উচিত, এটা তো সরাসরি গৃহযুদ্ধের দিকে আমাদেরকে ঠেলে দেয়। প্রগতিশীলদের ঐক্যের অভাবেই সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে বলে মনে করেন বক্তারা। আমরা যাই করছি জনগণের মধ্যে যাওয়ার ব্যাপার কিন্তু আমাদের নাই। আমরা কেউ বলতে পারছি না যে কৃষকদের মধ্যে আমরা কবে গিয়ে এই নিয়ে কথা বলবো, শ্রমিকদের মধ্যে কবে নিয়ে বলবো। আমাদের এই দৌড় এই আমরা এই জায়গায় আছি। তারা যাচ্ছে গ্রাসরুটে আর আমরা এখানে বসে মিটিং করছি। তারা মসজিদে যে বক্তৃতা দেয়, মসজিদে তারা যায়, সাধারণ মানুষ যায়, সেখানে তারা বক্তৃতা দিচ্ছে, আমরা দিচ্ছি টিএসসিতে, তাতে তো হবে না। এছাড়া সুপ্রিম কোর্টে ভাস্কর্য সরানো ইস্যুতে ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী সহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এই প্রতিবাদ সভায়। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। হেফাজতে ইসলামের আমির আহমেদ শফির শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর রাজগড় আলী হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় আহমেদ শফির চিকিৎসকের সাথে কথা বলেন তিনি। পরে চিকিৎসকের বরাতে মির্জা ফখরুল জানিয়েছেন, হেফাজতের আমিরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে 12 জুন থেকে। সেদিন দেয়া হবে 21 জুনের টিকিট।
এবারও 10 দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হবে। দুপুরে রেলওয়ে ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন 12 জুন থেকে 16 জুন পর্যন্ত পর্যায়ক্রমে 21 থেকে 25 জুনের টিকিট বিক্রি হবে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 19 জুন থেকে 23 জুন পর্যন্ত। সুষ্ঠু এবং নিরাপদ ট্রেন চলাচলের জন্য 21 থেকে 25 জুন কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঈদ উপলক্ষে 7 জোড়া বিশেষ ট্রেন চালু থাকবে। 12 তারিখ টিকিট বিক্রি করব, 21শে জুনে যে যাত্রীরা যাবেন, 13 জুন বিক্রি করব 22 জুনের জন্য, 14 জুনে টিকিট বিক্রি করব 23 জুনের যাত্রীদের জন্য, 15 জুনে টিকিট বিক্রি করব 24 জুনে যারা যাবেন, এবং 16 জুনে টিকিট বিক্রি করব 25 জুনে যারা যাবেন। এবার স্ক্যান সিমেন্টের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বি গ্রুপের ম্যাচে মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নামা ভারতের সংগ্রহ শেষ খবর পর্যন্ত 6 উইকেটে 313 রান। কেনিংটন ওভালে ভারতকে অসাধারণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান। গড়েন 138 রানের পার্টনারশিপ। ব্যক্তিগত 78 রানে মালিঙ্গার বলে আউট হন রোহিত শর্মা। তবে ক্যারিয়ারের 10ম শতক তুলে নিয়েছেন শিখর ধাওয়ান। তার ব্যাট থেকে আসে 125 রান। অর্ধশতক তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। লঙ্কানদের হয়ে লাসিথ মালিঙ্গার শিকার 2 উইকেট। এই ম্যাচ হারলেই আসর থেকে ছিটকে যেতে হবে শ্রীলঙ্কাকে। 12 বছর পর কার্ডিফের সোফিয়া গার্ডেনে কাল আবারও খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওশেনিয়ারি আরেক দল নিউজিল্যান্ড। সেমিফাইনালে যেতে হলে ব্ল্যাক ক্যাপদের কাল হারাতেই হবে বাংলাদেশকে। শুধু নিজেরা জিতলেই চলবে না, পরদিন ইংল্যান্ডের কাছে হারতে হবে অস্ট্রেলিয়াকে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। পুরো আসরে তামিমের উপর ভর করে এগোচ্ছে বাংলাদেশের ব্যাটিং। 2 ম্যাচে এই ওপেনার করেছেন 223 রান। সাম্প্রতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খুব স্বস্তিদায়ক অভিজ্ঞতা নয় বাংলাদেশের। তারপরও ডেভলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। হেরে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ হয়ে যাবে মাশরাফির দলের। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে বৃষ্টি এই ম্যাচেও ভোগান্তি হতে পারে। একটা বিরতি নিচ্ছি, এরপর থাকছে গ্যাস সংযোগ মিলছে না সাভারের চামড়া শিল্প নগরীতে। সিটিপি আর ডাম্পিং স্টেশনের কাজও বাকি। ঈদ সামনে রেখে শ্রমিক অসন্তোষের আশঙ্কা। আপনারা দেখছেন নিউজ 24। বঙ্গভবনে বিশিষ্টজনদের সম্মানে দেওয়া রাষ্ট্রপতির ইফতার আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আরও যোগ দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এছাড়া সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা ইফতারে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আদালতের পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ইফতার মাহফিলে অংশ নিয়ে এমন অভিযোগ করেন খালেদা জিয়া। সারাদিন সকাল থেকে আমরা এতে ছিলাম, এত গরম এত রোদের মধ্যে। ওখানে এসি গুলো ছিল, এসি গুলো পর্যন্ত চালায় না। তারপরে বলে 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 ধমকায় এসির রিমোট কোথায় লুকায় রাখে, কত কি যে করে, কত নাটক ওখানেও হতে থাকে। এরকম করে করে মানে গরমে পাগল হয়ে যাচ্ছে আমরা। তাও এসি এতগুলো লাগায় রাখছে কিন্তু চালায় না। আর এত ইয়ের মধ্যে গরমের মধ্যে অস্থির। তারপরে অনেক একটি করার পরে চিল্লাচিল্লি করার পর তারপরে পরের শেষের দিকে একটু দিয়েছে। জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী তারিখ 15 জুন নির্ধারণ করেছেন আদালত। সকালে বকশীবাজারে অস্থায়ী আদালতে আত্মপক্ষ সমর্থনে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তদন্ত কর্মকর্তা ও দুদকের সাক্ষীর জেরা পুনরায় করার আবেদন করেন বেগম জিয়ার আইনজীবী। আদালত তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার আবেদন মঞ্জুর করেন। তবে 5 সাক্ষীকে পুনরায় জেরার আবেদন খারিজ করে দেন আদালত। এরপর আংশিক জেরা শেষে আদালত মামলার কার্যক্রম
মুলতবি করেন। এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশে 2 মামলার বিচারক পরিবর্তন করা হয়েছে। 2010 এবং 2008 সালে বিএনপি চেয়ারপারসন সহ 9 জনের বিরুদ্ধে এই 2 মামলা করে দুদক। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আবগারি শুল্ক কিংবা সঞ্চয়পত্রে আরোপিত শর্তগুলোই কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। আজকে বিকেলে সিলেটের মদন মোহন কলেজে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। পরিকল্পনা নাই, বাট ইট অল ডিপেন্ডস অন দি অ্যাসেম্বলি। তারা তো আলোচনা করবেন, তারপরে পাস করবেন। সৌদি আরব সহ 8টি দেশের সাথে কাতারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বাংলাদেশের কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত হবে না, এমনটি মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই ঘটনায় বাংলাদেশের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তারা। এদিকে সংকট সমাধানে হামাস ও মুসলিম ব্রাদারহুডের সাথে কাতারকে সব সম্পর্ক ছিন্নের শর্ত দিয়েছে 8টি দেশ। আশিকিন প্রেসের রিপোর্ট। এ যেন বিনা মেঘে বজ্রপাত। দীর্ঘ সময়ের বন্ধু দেশগুলো ছিন্ন করেছে কূটনৈতিক সম্পর্ক। স্থল, নৌ, আকাশ সব পথে কাতারের সঙ্গে বন্ধ সৌদি আরব সহ 8টি মুসলিম দেশের যোগাযোগ। গেল মাসেও রিয়াদে আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে সৌদি বাদশার সঙ্গে বৈঠক হয় কাতারের আমিরের। ওই সময় কাতার সহ বেশিরভাগ মুসলিম দেশ যৌথ ইশতেহারে ঘোষণা দেয় সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করার। তখনও আজ করা যায়নি এমন একটি সিদ্ধান্ত আসছে। অথচ মাস না পেরোতেই কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি সহ 8 দেশ। অভিযোগ আনা হয় সন্ত্রাসবাদ মদদের। এর জেরে বন্ধ আছে সব ধরনের যোগাযোগ, যার প্রভাব পড়ছে কাতারের বাজারে। প্রায় ফাঁকা দোহার সুপার শপগুলো। কাতারের সরকার তাৎক্ষণিকভাবে সব অভিযোগ অস্বীকার করলেও পরিস্থিতি যে জটিল তা স্বীকার করছে। পরিস্থিতি জটিল হচ্ছে। কুয়েতের আমিরের মধ্যস্থতায় সমস্যার সমাধানের চেষ্টা চলছে। আমরা আশা করছি সমস্যা খুব শিগগিরই সমাধান হবে। সৌদি আরব বলছে সম্পর্ক স্বাভাবিক করতে হামাস এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে কাতারকে। কেউই কাতারকে দুঃখ দিতে চায় না। কাতারকেই ঠিক করতে হবে সে অন্য নির্দেশনায় চলবে নাকি মধ্যপ্রাচ্যের আদর্শ অনুযায়ী চলবে। কাতারকে বুঝতে হবে তাদের নীতি স্থায়ী নয় এবং এই নীতি অবশ্যই পরিবর্তন করতে হবে। উপসাগরীয় অঞ্চলের এই অবস্থায় বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত? এই গালফ কোঅপারেশন কাউন্সিলের যে গোলমালের ভিতরে বা তাদের ভিতরে যে এখন বিতর্ক চলছে, তার ভিতরে বাংলাদেশের কোনো সম্পর্ক কোনোভাবেই তার রিয়াকশন করা কিছুই সেখানে নেই এবং করা উচিত হবে না। আমাদের যারা ওখানে কর্মরত আছেন তাদের উপরে কোনো রকমের আরোপ কিছু আসবে বলে আমি মনে করি না। এরই মধ্যে কাতারের একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস, যেখানে কমিউনিটির কোনো সদস্যকে যে কোনো সিদ্ধান্ত এককভাবে না নিয়ে দূতাবাসের পরামর্শ নেওয়ার অনুরোধ করা হয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সংকট কাটছে না ট্যানারি শিল্পের। হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ আর পানির সংযোগ বিচ্ছিন্ন করার পর প্রায় 2 মাস হয়ে গেলেও গ্যাস সংযোগ মিলছে না সাভারের চামড়া শিল্প নগরীতে। সিটিপি আর ডাম্পিং স্টেশনের কাজও বাকি অনেক, তাই উৎপাদন বন্ধ, ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি। এ অবস্থায় ঈদ সামনে রেখে শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। মাসুম খানের রিপোর্ট। দর্শক, আমাদের হাতে এই মুহূর্তে রিপোর্টে এসে পৌঁছায়নি। আমরা চলে যাচ্ছি একটি বিরতিতে এবং বিরতির পর থাকছে খাগড়াছড়ি জেলায় 30 জুন পর্যন্ত সভা সমাবেশ নিষেধ, হিল উইমেন্স ফেডারেশনের 5 কর্মীর জামিন। বিরতির পর আবার ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। তালিকাভুক্ত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সব ধরনের সুবিধা পাবেন। এই জন্য 3,500 টাকা কল্যাণ ফি প্রথমে বোর্ডের সদস্য হতে হবে। দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন শেষে এই কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেছেন, ঘরে বসেই অথবা বাংলাদেশ মিশনগুলোতে নির্ধারিত ফি দিয়ে বৈধ বাংলাদেশিরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে পারবেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলায় আগামী 30 জুন পর্যন্ত সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, 30 জুন পর্যন্ত সভা সমাবেশের অনুমতি দেয়া না হলেও বিশেষ প্রয়োজনে তা শিথিল করার সুযোগ রয়েছে। সম্প্রতি কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিকে বিজিবি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আটক হিল উইমেন্স ফেডারেশনের 5 কর্মীকে জামিন দিয়েছেন আদালত। তবে 3 জনের জামিন আবেদন নাকচ করা হয়। রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘর বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। বিকেলে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেছেন, লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে, তাই জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা হলেও জড়িতরা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে পার পেয়ে যাচ্ছে। এবার আকিস সিরামিক্সের সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ সামনে রেখে সরগরম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হাটের অলিগলি। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে জমজমাট পাইকারি কাপড়ের দেশের সবচেয়ে বড় আড়ত হিসেবে পরিচিত নরসিংদীর বাবুরহাট। বাহুবলী, রামলীলা, কিরণমালা কিংবা বাহারি নামের 3 পিস শাড়ি আর লুঙ্গি, নতুন নতুন ডিজাইন ও কালেকশন সব পোশাকে মিলছে বাবুরহাটে। ঈদ ঘিরে এখানকার ব্যবসায়ীদের প্রস্তুতিটাও তাই একটু বেশি। চাহিদা মোটামুটি ভালো চাহিদা, আমরা অনেক ভালো বিক্রি করছি, আরো আশা করি ভালো বিক্রি করতে পারবো। উত্তরবঙ্গে থেকে অনেক পার্টি আসছে, বিভিন্ন খুলনা, যশোর, ওভারঅল সব বাংলাদেশের সব জায়গা থেকে এই পার্টি বাবুরহাটে আসে। নতুন নতুন কিছু ডিজাইন আছে বা পছন্দ সহিত আছে, এইগুলি পাবলিক খুব সুন্দরভাবে লুকে নিচ্ছে। সুতি আছে, ভয়েল আছে, তারপরে আছে হলো আপনার কিরণমালা 2 বের হয়েছে, অরবিন্দু বের হয়েছে। ঈদ উৎসব যতই ঘনিয়ে আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুচরা বিক্রেতাদের ভিড়ও বাড়ছে সেই তালে। বাজারের পরিবেশ ভালো, কোনো সমস্যা হয় না, আমরা টাকা নিয়ে আসি, কোনো অসুবিধা হয় না। কাপড়ের মানও ভালো আছে, রঙও ভালো আছে। শাড়ি লুঙ্গি কেনার জন্য 3 পিস সবকিছু ভালো কম রেটে পাওয়া যায়, ঠিক আছে, আমরা নিয়ে ভালো দামে বিক্রি করতে পারি, এই জন্যই আসছি। প্রত্যাশার তুলনায় এবার বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বাবুরহাটে এই ভিড় থাকবে রোজার শেষ সপ্তাহ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছে। এরপর থাকছে ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলাকারীরা আইএস সমর্থিত দাইশ দলের সদস্য, দেশের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতি। আপনারা দেখছেন নিউজ 24। সংকট কাটছে না ট্যানারি শিল্পের। হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ আর পানির সংযোগ বিচ্ছিন্ন করার পর প্রায় 2 মাস হয়ে গেলেও গ্যাস সংযোগ মিলছে না সাভারের চামড়া শিল্পনগরীতে। সিইটিপি আর ডাম্পিং স্টেশনের কাজও বাকি অনেক, তাই উৎপাদন বন্ধ, ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি। আর এই অবস্থায় ঈদ সামনে রেখে শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। দর্শক, মাসুম খানের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন আমরা দেখে নিই। একসময় দিনরাত কাজ চলতো এসব ট্যানারিতে, এখন নিস্তব্ধ আর পরিত্যক্ত হয়ে পড়ে আছে সবকিছু। সাভারে স্থানান্তরের জন্য গেল মাসের 8 তারিখ হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ আর পানির সংযোগ বিচ্ছিন্ন করার পর এখন চরম বিপাকে এই শিল্প। হাজারীবাগের সব কাজ বন্ধ, আবার সাভারের আধুনিক চামড়া শিল্পনগরী পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সেখানে শুরু করা যাচ্ছে না কাজ। এমনকি হাইকোর্টের নির্দেশনা থাকার পরও মিলছে না গ্যাসের সংযোগ। 8-9টি ট্যানারি কিন্তু উৎপাদনে যেতে পেরেছে, কিন্তু বাকি ট্যানারিগুলো কিন্তু এখনো উৎপাদন আপনার শুরু করতে পারেনি, যার কারণে কিন্তু তারাও কিন্তু ব্যবসা থেকে পিছিয়ে পড়ছে। আমাদের যে ডোমেস্টিক ডিমান্ড ছিল সেই ডিমান্ড কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফুটওয়্যার, লেদার গুডস ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে আমরা চামড়া দিতে পারিনি।
এর নেতিবাচক প্রভাব পড়েছে চামড়ার অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানিতে। তাই ঈদকে সামনে রেখে শ্রমিকদের পাওনা বকেয়া পরিশোধ নিয়ে শঙ্কায় ট্যানারি মালিকরা। আমরা কিভাবে কালেকশন করব, আমাদের শ্রমিকের বেতন, আমাদের ব্যাংক ইন্টারেস্ট সবকিছু মিলে আসলে চামড়ার শিল্পের এক মহা বিপর্যয় ভিতরে আমরা যাচ্ছি। প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় সবচেয়ে বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। এরই মধ্যে কিন্তু আমরা কাঁচা চামড়া ব্যবসায়ীরা পুরো বাংলাদেশে 250 থেকে 300 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে আমাদের। দীর্ঘদিন আমরা চামড়া হয়তো বা অনেকে কিনি নাই বা কিনে ফেলে রেখেছি, আমাদের কোনো মূল্য দেয়নি, কম মূল্যে আমরা অল্প মূল্যে, কেন তাদের টানে বন্ধ করে দিয়েছে, তারাও যাবে কোথায়? আমরা তো দেখতেছি সবকিছু। ব্যবসায়ীরা বলছেন সরকার সাভারের প্রস্তুতি শেষ না করে হাজারীবাগের গ্যাস, পানি আর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সম্ভাবনাময় চামড়া শিল্পকে। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। আবারও ব্রিটেনের নির্বাচনের খবর। ওয়েলসে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, নির্বাচনে যে দলই জয়লাভ করুক তারা তাদের স্বার্থে কাজ করবে। কার্ডিফের বর্তমান লেবার দলীয় এমপি বলছেন পুনর্নির্বাচিত হলে বাংলাদেশিদের জন্য কাজ করবেন তিনি। ওয়েলস থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। না আছে ভোটারের দীর্ঘ লাইন, না আছে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা। এটাই যুক্তরাজ্যের নির্বাচন কাল। কার্ডিফের রাজধানী ওয়েলসের সকালটা বৃষ্টি ভেজা। সকাল 10টা থেকে নির্বাচন শুরু হলেও কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। ভোটের দিন কেন্দ্রে নয়, প্রার্থীদের দেখা মিলল বাড়িতে। এমনিতেই যুক্তরাজ্যের নির্বাচনে ভোটারের উপস্থিতি থাকে কম। সে সংখ্যা বাড়াতে বর্তমান এমপি জো স্টিভেন্স দরজায় কড়া নাড়ছেন ভোট কেন্দ্রে আসার আহ্বান নিয়ে। প্রবাসী বাংলাদেশিদের প্রতিও আছে তার দায়বদ্ধতা। Bangladeshi community is very important in Cardiff Central because we have large numbers of families here. They run a lot of our businesses. They help boost our local economy. লন্ডনের মতো প্রবাসী বাংলাদেশিরাও মূলধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন ওয়েলসে। তাদের দুজনের খোঁজ মিলল ভোটের দিন। লিবারেল ডেমোক্র্যাট এই কারণে যেন ওরা কিন্তু সবসময় একটা ওপেন টলারেন্ট কমিউনিটি বিল্ড করতে চাচ্ছে। আমাদের মানে জেনারেশন যেখানে এখানে আছে, সো সবকিছু করতে হবে আমাদের জেনারেশনের জন্য, এই দেশের জন্য। তাই আমরা এই দেশের পলিটিক্সের সাথে জড়িত হয়েছি। দেশি আর বিদেশিদের বাংলাদেশ প্রীতির উপর ভরসা রেখে যুক্তরাজ্যে আরও শক্ত অবস্থানের পক্ষে প্রবাসী বাংলাদেশিরা। আমরা চাই এইভাবে যেভাবে ব্রিটিশরা যতটুকু অধিকার নিচ্ছে, আমরা চাই অতটুকু অধিকার নিতে। যারা বাংলাদেশি আছে, ইউরোপিয়ান আছে, বিভিন্ন দেশের লোক এই দেশে আছে, যার যার সাইটের মানুষ নিয়ে আমরা ডোর টু ডোর যাই। বৃহস্পতিবার কার্ডিফ সময় রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, যেখানে গত কয়েকবারের মতো এবারও লেবার পার্টির একচ্ছত্র প্রাধান্যের সম্ভাবনা রয়েছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কার্ডিফ, ওয়েলস। ইরানে পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলাকারীরা আইএস সমর্থিত দাইশ দলের সদস্য। বৃহস্পতিবার বিবৃতিতে এই কথা নিশ্চিত করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। বলা হয়েছে ওই 5 হামলাকারীর ওয়াহাবি ও তাকফিরি গ্রুপের সাথেও সম্পর্ক ছিল। তারা ইরান ছাড়ার পর ইরাকের মসুল এবং সিরিয়ার রাক্কায় সন্ত্রাসী দলের সাথে কাজ করেছে। এর আগে 2016 সালের আগস্টে দাইশ কমান্ডার আবু আইশার নেতৃত্বে তারা হামলা চালানোর পরিকল্পনা করছিল। নিহত ওই 5 হামলাকারীর ছবি ও তাদের নামের প্রথম অংশ প্রকাশ করেছে ইরান সরকার। তবে নিরাপত্তার স্বার্থে পুরো পরিচয় প্রকাশ করা হয়নি। ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলায় 17 জন নিহত। এর সাথে শেষ করব নিউজ 24। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। কড়া নিরাপত্তায় যুক্তরাজ্যে চলছে আগামী নির্বাচনের ভোট, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি। গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ নিয়ে হাইকোর্টে মওদুদের রিট, সরকারের কোনো হাত নেই দাবি ওবায়দুল কাদেরের। সুলতানা কামালকে হত্যার হুমকি দাতাদের আইনের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের, সরকারের বিরুদ্ধে হেফাজতকে আশকারা দেওয়ার অভিযোগ। এবং সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে কাল নিউজিল্যান্ড বাধা। ধওয়ানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে 322 রানের টার্গেট দিয়েছে ভারত। এই ছিল নিউজ 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।